আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সারএসটি অ্যাসেট। এক্সারএসটি অ্যাসেটে আপনাদেরকে স্বাগতম। এক্সারএসটি হলো এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট। তাহলে এনক্রিপ্টেড কারেন্সি কি, যদি আমরা সেটা জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনালি তিনটা ট্রেডিং প্ল্যাটফর্ম আছে। তার ভিতরে ফরেক্স হলো সর্বপ্রথম ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা 34 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে অনলাইন ব্রোকার হাউসের মাধ্যমে ট্রানজাকশন করতেছে। যার 19 বছর পরে আরেকটা ট্রেডিং টেকনোলজি আসে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, যেটা 15 ইয়ার সময় ধরে দাপটের সাথে এই ইন্ডাস্ট্রিতে ট্রেডিং টেকনোলজি হিসেবে কাজ করতেছে। যার 15 ইয়ার্স পর আরেকটা ট্রেডিং টেকনোলজি আসে, সেটা হলো এনক্রিপ্টেড কারেন্সি, যেটা 10 মান্থ প্লাস সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে খুবই স্পিড এবং শক্তিমত্তার সাথে কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি তিনটা ট্রেডিং টেকনোলজির পেছনে, এক একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি আসার পেছনে অনেকটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কি? এগুলা কি খুব কাছাকাছি আসতে পারতো না? অবশ্যই না। কারণ কারণ হলো, যেহেতু এগুলো কোনো কোম্পানি না, টেকনোলজি, তাই একটা কোম্পানি তৈরি করতে গেলে আমাদের অর্থ থাকলে এবং সিদ্ধান্ত নিলেই সেটা তৈরি করা পসিবল। বাট একটা টেকনোলজির কাছে, টেকনোলজির ক্ষেত্রে সিদ্ধান্ত বা অর্থ ভ্যালুহীন। এখানে মেধা এবং রিচার্জের প্রাধান্যটা বেশি পায়। তাই যেহেতু ব্যাপারগুলো রিচার্জারধীন বিষয়, এই কারণে এক একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি আসার ক্ষেত্রে রিচার্জে অনেকটা সময় বা টাইম স্পেন্ড হয়েছে বিদায়ী এক একটা থেকে আরেকটার দূরত্বটা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। যেখানে আমরা দেখতে পাচ্ছি ফরেক্স একটা অ্যানাদার পার্ট, আর এনক্রিপ্টেড কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সি দুইটা যেহেতু কারেন্সি রিলেটেড বিষয়, তাই আমি দুইটাকে একটু পাশাপাশি রেখে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব বুঝার সুবিধার্থে। যদিও ক্রিপ্টোকারেন্সি আমাদের আলোচনার পার্ট নয়, তারপরও আমি সেটাকে পাশে রেখেছি, তুলনামূলক একটা ব্যাখ্যা তুলে ধরবো আমরা ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সি, যার মধ্য দিয়ে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন। তাই আমরা আগেই দেখবো আমরা যে আসলে ক্রিপ্টোকারেন্সি কি কোনো কোম্পানি? অবশ্যই না। ক্রিপ্টোকারেন্সি একটা টেকনোলজির নাম, কোনো কোম্পানি নয়। আর এই ক্রিপ্টোকারেন্সি ধারণাটা ইঞ্জিনিয়ারের মাথায় কেন আসলো, এটাও আমাদের জানা দরকার। যেহেতু আমরা জানি 2007 সালে জাপানের এক ব্যাংকার যখন তার ব্যাংকের সকল টাকা আত্মসাৎ করে দিয়ে আইনের ফাঁক দিয়ে দেউলিয়া ঘোষণা করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়, তখনই একটা ইঞ্জিনিয়ার অথবা গ্রুপ অফ ইঞ্জিনিয়ার তারা চিন্তায় পড়ে যায়, এখন থেকে আমরা আর সেন্টারে ভরসা করতে পারি না। সেন্টার অথরিটি ইউজারদের টাকা আত্মসাৎ করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। তাহলে আমাদেরকে এমন একটা টেকনোলজি আবিষ্কার করতে হবে যেটার মধ্য দিয়ে মানুষ ডিসেন্ট্রালাইজ হতে ট্রানজ্যাকশন করবে, সেন্ট্রাল অথরিটির হাত থেকে ইউজাররা রক্ষা পাবে এবং ইউজাররা তার নিজের অর্থের নিরাপত্তা সে নিজে দিবে। আর যখনই ইউজাররা ট্রানজ্যাকশন করবে, তার ট্রানজ্যাকশনের নিরাপত্তা নিশ্চিত করবে এনক্রিপ্টেড ক্রিপ্টোগ্রাফি। তার ট্রানজ্যাকশন নিরাপত্তা নিশ্চিত করবে ক্রিপ্টোগ্রাফি। এই ধরনের চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তারা রিচার্জ শুরু করে। তাদের রিচার্জের ফলশ্রুতিতে আমরা একটা টেকনোলজি পাই, সেই টেকনোলজিটার নাম হলো ব্লক চেইন। আর সেই ব্লক চেইন টেকনোলজির আদলেই গড়ে ওঠে ক্রিপ্টোকারেন্সি। যে ক্রিপ্টোকারেন্সি বর্তমান বিশ্বে এতটাই গ্রহণযোগ্যতায় পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টও তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রথম বক্তব্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলে। যেখানে সৌদি আরবের যুবরাজ তার দেশের সাথে ইউএস এর পেট্রো ডলার চুক্তি ক্যান্সেল করে দিয়ে ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেট্রোল কেনা যাবে সে অনুমোদন দিয়ে দিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি বিশ্বে কতটা গ্রহণযোগ্যতা পৌঁছেছে এবং কতটা শক্তিশালী এবং নিরাপদ একটা কারেন্সি। তাহলে এতটা শক্তিশালী, নিরাপদ এবং একটা গ্রহণযোগ্য ডিজিটাল কারেন্সি পৃথিবীতে থাকতে এনক্রিপ্টেড কারেন্সি কেন আসতে হলো, এইটাই আমাদের আলোচনার মূল বিষয়। আর এনক্রিপ্টেড কারেন্সি যদি এমন কিছু হয় যে এনক্রিপ্টেড কারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানুষের যেই ধরনের সুবিধা দিয়ে থাকে বা যেই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে, বা অর্থনৈতিক সেক্টরে ক্রিপ্টোকারেন্সি মানুষের যেই ধরনের সমস্যার সমাধান করে থাকে, ঠিক সেম সমস্যার সমাধান যদি এনক্রিপ্টেড কারেন্সিও করে, তাহলে এনক্রিপ্টেড কারেন্সি পৃথিবীতে দরকারটা কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যদি তাই হয় তাহলে তো আমি এনক্রিপ্টেড কারেন্সিকে কখনোই টেকনোলজি হিসেবে আখ্যা দিতে পারি না। অবশ্যই আমি এনক্রিপ্টেড টেকনোলজিকে একটা সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সির একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট হিসেবে বলতে পারি। এনক্রিপ্টেড কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সি একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট হিসেবে আমরা ধরে নিতে পারি। এজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে অবশ্যই আমি একটা প্রতিদ্বন্দ্বী মার্কেটে কাজ করার জন্য আগ্রহ পোষণ করব না। আর যদি বিষয়টা এমন হয় যে না, ক্রিপ্টোকারেন্সি এমন কোনো ট্রানজাকশনের জটিলতা সমাধান করতে সক্ষম না, যেই ট্রানজাকশনের জটিলতা সমাধান করার জন্য আমাদেরকে এনক্রিপ্টেড কারেন্সির কাছে যেতেই হবে, তাহলে আমি এনক্রিপ্টেড কারেন্সিকে একটা টেকনোলজি হিসেবে আখ্যা দিব এবং এই আধুনিক টেকনোলজির সাথে মিশে গিয়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন আমরা তাহলে দেখি এনক্রিপ্টেড কারেন্সি কি আদৌ একটা টেকনোলজি, নাকি এটা ক্রিপ্টোকারেন্সির প্রতিদ্বন্দ্বী মার্কেট মাত্র। যদি সেটা জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বটা আর্টিফিশিয়াল জগতের দিকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি
ইলন মাস্ক একটা চিপ আবিষ্কার করে ফেলেছে, যে চিপটা মানুষের ব্রেনের সাথে কাজ করতে সক্ষম। এবং আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মালিক মেটাভার্সের নামে একটা ভার্চুয়াল জগৎ তৈরি করতেছে। আমরা তো সেই আর্টিফিশিয়াল জগতে অফিস ভাড়া নিয়ে অফিসও করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশের অনলাইন শপিং মলগুলোতে অর্ডার দিলে আমার দরজার সামনে প্রোডাক্টটা নিয়ে একটা ডেলিভারি ম্যান হিসেবে একটা মানুষ আমার দরজার সামনে আসতেছে। যেখানে পশ্চিমা বিশ্বে যখন আমরা অনলাইন শপিং মলগুলোতে অর্ডার দিচ্ছি, তাহলে একটা রোবট ডেলিভারি ম্যান হিসেবে দরজার সামনে আসতেছে। তার মানে এতে প্রমাণিত হয় যে রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম। তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে রোবটের মাথায় হয়তো এমন একটা ব্রেন দেওয়া হয়েছে, যদিও ব্রেনটা আর্টিফিশিয়াল, যে ব্রেনের জোরে রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম। তাহলে সেই রোবটের ব্রেনটা কোন টেকনোলজি দিয়ে বানানো হলো? ইলন মাস্ক কোন টেকনোলজি দিয়েই মানুষের ব্রেনের সাথে কাজ করতে সক্ষম একটা চিপ বানাতে পারলো? ফেসবুকের মালিক কোন টেকনোলজির উপর ভিত্তি করে একটা আর্টিফিশিয়াল জগৎ তৈরি করার চেষ্টা করতেছে? এই টেকনোলজিটা সম্পর্কে আমরা ততটা গুরুত্ব না থাকলেও, এতটা মাতামাতি না থাকলেও, আমরা আউটপুটগুলোকে নিয়ে খুবই মাতামাতি করি। তাই আমরা সেই টেকনোলজিটার খবরটাও আজকে রাখবো। আর সেই টেকনোলজিটার নাম হলো নিউরোচেন। মূলত নিউরোচেন টেকনোলজি দিয়েই বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর্টিফিশিয়াল জগৎটাকে বিল করার জন্য ওয়ার্ল্ড ভাবে ট্রাই করতেছে। সে আর্টিফিশিয়াল জগৎটা যদি বিল হয়ে যায় আর সেই জগতে যদি কোনো রকমের ট্রানজাকশনের সুবিধা না থাকে, তাহলে কি সেই জগৎটা আমাদের কাছে এতটা ভ্যালু পাবে যতটা ভ্যালু অনলাইন জগৎটা আমাদের কাছে পাচ্ছে? যেহেতু আমরা অনলাইন জগতে বসবাস করি এখন, তাই অনলাইনে অর্থ ট্রানজাকশন করতে পারি, অনলাইন ব্যাংকিং করতে পারি বিধায় অনলাইন জগৎটা আমাদের কাছে যতটা গুরুত্ব পেয়েছে, সে আর্টিফিশিয়াল জগৎটা যতটাই আধুনিক হোক না কেন, যদি সেই জগতে ট্রানজাকশন করা না যায়, তাহলে সেই জগৎটা কি ফুয়েললেস হয়ে যাবে না? অর্থহীন, গুরুত্বহীন হয়ে যাবে না? অবশ্যই তাই। সেই জন্য ওই আর্টিফিশিয়াল জগতে ট্রানজ্যাকশনের জন্য একটা কারেন্সির প্রয়োজন। তাহলে সেই কারেন্সিটা কি ক্রিপ্টো কারেন্সি হলে এনাফ ছিল না? যেহেতু এটা বিশ্ব অনেকটা গ্রহণযোগ্য এবং সিকিউর, অবশ্যই সেটা এনাফ ছিল না। কারণ ক্রিপ্টো কারেন্সির সীমাবদ্ধতা সেই জায়গায়, ব্লক চেনের সীমাবদ্ধতা যে জায়গায়। তাহলে ব্লক চেনের সীমাবদ্ধতাগুলো কোথায়? কোন সীমাবদ্ধতার কারণে মূলত আর্টিফিশিয়াল জগতের ট্রানজ্যাকশনের জটিলতা সমাধান করার জন্য ব্লক চেনে ক্রিপ্টো কারেন্সি সক্ষম না? চলেন আমরা সেটা একটু খুঁজে দেখি। আমরা জানি যদি চ্যাট জিপিটি বা যে কোনো সার্চ ইঞ্জিন, গুগল সহ যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য আপনি সার্চ করবেন যে ব্লক চেন অ্যান্ড নিউরো চেনের ভিতরে পার্থক্য কি, তখন দেখবেন আপনার কাছে এমন কিছু পার্থক্য তুলে ধরবে, যেমন বলবে যে নিউরো চেন হাইলি স্কেলেবল, ব্লক চেন স্কেলেবল ততটা না। নিউরো চেন কস্ট এফিসিয়েন্সি, ব্লক চেন কস্ট এফিসিয়েন্সি না। নিউরো চেন খুবই দ্রুতগতি সম্পন্ন, ব্লক চেনেরও গতি আছে তবে ততটা না। নিউরো চেন ওন ডিসিশন মেক করতে সক্ষম, যেখানে ব্লকচেন ফিক্সড ডিসিশনের উপরে চলতে সক্ষম। নিউরোচেন আর্টিফিশিয়াল ব্রেন বানাইতে সক্ষম। আর ব্লকচেন যেহেতু একটা ডাটাবেস ক্রিয়েশন টেকনোলজি না, তাই আর্টিফিশিয়াল ব্রেন বানাইতে পারবে না, এটা স্বাভাবিক। তাই আমরা দেখতে পাচ্ছি ব্লকচেন আর্টিফিশিয়াল ব্রেন বানাইতে সক্ষম না। এই পার্থক্যগুলো যদি আমাদের কাছে তুলে ধরে, তখন আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটা কারণে আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জটিলতা সমাধান করার জন্য ব্লকচেনের ক্রিপ্টোকারেন্সি সক্ষম না। সেই দুইটা বিষয় কি? নাম্বার ওয়ান, ব্লকচেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারে না। নাম্বার টু, ব্লকচেন ফিক্সড ডিসিশনের উপরে চলে, ওন ডিসিশন মেক করতে পারে না। আর যে আর্টিফিশিয়াল জগতে ওন ডিসিশনের প্রবণতাটা থাকবে সরাসরি, আর সেই জগতের ট্রানজ্যাকশনের জন্য যে কারেন্সি দরকার, এমন একটা টেকনোলজি ওই কারেন্সিটাকে বানাইতে হবে যেই টেকনোলজিটা ওন ডিসিশন মেক করতে সক্ষম। আর পৃথিবীতে একমাত্র কারেন্সি হলো নিউরোচেন, যে ওন ডিসিশন মেক করতে সক্ষম। তাই নিউরোচেন দিয়েই কারেন্সিটাকে বিল করতে হবে। তাই সেই নিউরোচেন দিয়েই বিল করা হয়েছে এনক্রিপ্টেড কারেন্সি, যে কারেন্সি নিয়ে মূলত আমরা কথা বলতেছি। আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশনের নিরাপত্তা নিশ্চিত করে ক্রিপ্টোগ্রাফি, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির ট্রানজ্যাকশনের নিরাপত্তা নিশ্চিত করে এনক্রিপ্টেড টেকনোলজি। এখন আমার কথা হলো, ক্রিপ্টোগ্রাফি তো চমৎকার নিরাপত্তা নিশ্চিত করতেছে গত 15 ইয়ার্স ধরে এই ইন্ডাস্ট্রিতে। তাই আমরা ক্রিপ্টোগ্রাফিকে, এই ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এখন আমার উল্টা প্রশ্ন হলো, এনক্রিপ্টেড টেকনোলজি কি সিকিউরিটি সিস্টেম হিসেবে আদৌ আমাদেরকে ক্রিপ্টোগ্রাফির চেয়ে আরো বেশি শক্তিশালী শক্তিমত্তার সাথে নিরাপত্তা দিতে পারবে? নাকি ক্রিপ্টোগ্রাফির মতো পারবে কিনা, নাকি এর চেয়েও বেশি আধুনিকভাবে আরো শক্তিমত্তার সাথে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবে? নাকি এনক্রিপ্টেড টেকনোলজি আমাদের নিরাপত্তার ক্ষেত্রে একটা সময় গিয়ে ফল করবে? যদি আমরা সেটা জানতে চাই, তাহলে আমরা গত 10 মাসের নিখুঁত ট্রানজেকশনের মধ্য দিয়ে এনক্রিপ্টেড টেকনোলজিকে আমরা এটা মেনে নিতে পারি না যে টেকনিক্যাল পার্সন হিসেবে আমি, যে এটা সারা জীবন আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। কিন্তু যদি বিশ্বের এমন কোনো টেকনোলজি, এমন কোনো প্রতিষ্ঠান, টেকনোলজি প্রতিষ্ঠান বা আইটি জগৎ লিড দেয় বিভিন্ন দিক থেকে, এমন কোনো প্রতিষ্ঠান যদি তার নিজের সিকিউরিটি স্ট্রং করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজিকে এই যুগে এসে তারা ইউজ করে তাদের নিজেদের সিকিউরিটির জন্য, তাহলে আমরা এনক্রিপ্টেড টেকনোলজিকে একটা বিশ্বসারা সিকিউরিটি সিস্টেম হিসেবে ধরে নিতে পারি। এবং আমরা তখনই মনে করতে পারি এই টেকনোলজিটা আমাদেরকে সিকিউরিটি দিতে সক্ষম।
তাহলে চলেন আমরা দেখি বিশ্বে এমন কোনো কোম্পানি আছে কিনা যারা নিজেদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে। আমরা দেখতে পাচ্ছি টেলিগ্রাম তার নিজের সিকিউরিটি স্ট্রং করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। ইভেন হোয়াটসঅ্যাপও তার নিজের সিকিউরিটি স্ট্রং করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। যদিও 5 থেকে 6 মাস হয়েছে মাত্র, ফেসবুকের মেসেঞ্জারও তার নিজের সিকিউরিটি স্ট্রং করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। তাহলে আমরা কি কখনো ধরে নিতে পারি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এই প্রতিষ্ঠানগুলো খুব ছোট প্রতিষ্ঠান? অথবা এই জন্য প্রতিষ্ঠানকে যে মেনটেন করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তারা এমন কোনো সিকিউরিটি সিস্টেমকে অ্যাডভাইস করতে পারে যে সিকিউরিটি সিস্টেমটা এই ধরনের প্রতিষ্ঠানের জন্য সিকিউরিটির ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াতে পারে? অবশ্যই সেটা আমরা মনে করতে পারি না। আমরা অবশ্যই মনে করতে পারি এই ধরনের যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করে তারা বিশ্বের সেরা একটা সিকিউরিটি সিস্টেমকে অ্যাডভাইস করবে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সিকিউরিটি নিশ্চিত করার জন্য। আর যেহেতু তারা তাদের সিকিউরিটির জন্য এনক্রিপ্টেড টেকনোলজিকে ইউজ করতেছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি বিশ্ব সেরা একটা সিকিউরিটি সিস্টেম হতে চলেছে এনক্রিপ্টেড টেকনোলজি। আর নিউরো চেইন তো অবশ্যই বিশ্ব সেরা একটা টেকনোলজি, কারণ বর্তমান বিশ্বের যত সফটওয়্যার রিসার্চ সেন্টার আছে, সকল সফটওয়্যার রিসার্চ সেন্টারে সবচেয়ে বেশি রিচার্জ হচ্ছে যে টেকনোলজিটাকে নিয়ে, সেই টেকনোলজিটার নাম হলো নিউরো চেইন। তার মানে বিশ্ব সারা দুইটা টেকনোলজি দিয়ে যে কারেন্সি তৈরি করা হয়েছে, সেই কারেন্সিটা হলো এনক্রিপ্টেড কারেন্সি, মূলত যেটা নিয়ে আমাদের আজকে আগ্রহের বিষয়। আমি মনে করি টেকনোলজিক্যাল ব্যাখ্যা এনাফ হয়েছে, আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করতে পারি। দেখেন, ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েনের নাম হলো বিটিসি, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটের নাম হলো এক্সআরএসটি। ক্রিপ্টোকারেন্সির ওরা তাদের কারেন্সিগুলোকে কয়েন আকারে চিনে বিদায় বিটিসিকে মাদার কয়েন হিসাবে রাখতেছে, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির ওরা তাদের কারেন্সিগুলোকে অ্যাসেট আকারে চিনে বিদায় এক্সআরএসটিকে মাদার অ্যাসেট হিসাবে রাখতেছে। তাই অ্যাসেট আর কয়েনের ভিতরে আমি টেকনিক্যাল কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে দুইটা শাব্দিক পার্থক্য মাত্র, তাই আমি শাব্দিক পার্থক্যই ধরে নিলাম। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিটিসির সর্বনিম্ন রেট ছিল 4 সেন্ট, যেটা বেড়ে আজকে $1 লক্ষ প্লাস মাইনাসে পৌঁছেছে ইন 15 ইয়ার্সে, যেখানে এক্সআরএসটি 0.0055 শুরু হয়ে বর্তমানে 0.011542 প্লাস মাইনাসে পৌঁছেছে ইন 10 মান্থে, যেখানে ক্রিপ্টোকারেন্সি 15 ইয়ার্সে $1 লক্ষ প্লাস মাইনাসে পৌঁছেছে, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার কয়েন এক্সআরএসটি প্রথম 10 মাসে 110% প্লাস প্রাইস গেইন করেছে। এখন আমার কথা হলো, বর্তমান বিটিসির সাথে তো আমি বর্তমান এক্সআরএসটি তুলনা দিতে পারি না, অবশ্যই আমি প্রথম 10 মাসের বিটিসির সাথে প্রথম 10 মাসের এক্সআরএসটি তুলনা দিতে পারি। আর যদি আমরা সেটা দিই, আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 মাসে বিটিসি এতটা ভ্যালুলেস, অর্থহীন, গুরুত্বহীন এবং অবহেলিত এবং নিম্নমুখী মার্কেট ছিল, যেখানে মানুষ 10,000 বিটিসি দিয়ে একটা পিজ্জা খাইত। এবং আমরা দেখতে পাচ্ছি বিটিসি 10 সেন্টে শুরু হয়েছে, মতান্তরে 8 সেন্ট, যেটা নেমে 4 সেন্টে এসেছিল। তার মানে যেখানে বিটিসি 100% ডাউন হয়েছিল, সেখানে এনক্রিপ্টেড কারেন্সি মাদার অ্যাসেট এক্সআরএসটি 110% প্লাস প্রাইস গেইন করেছে। তার এতটা শক্তিমত্তার সাথে প্রাইস গেইন করার পেছনে আসলে কি যুগের সাপোর্টটাই শুধু কাজ করতেছে, নাকি এনক্রিপ্টেড কারেন্সি এমন কোনো মেথড মেনটেন করে যে মেথডটার শক্তিমত্তা দিয়ে মূলত এনক্রিপ্টেড কারেন্সি যেই টাইমে তার ফল করার কথা এই টাইমে সে গেইন করতেছে? চলেন আমরা সেটা খুঁজে দেখি। আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি তার প্রাইস গেইন করার জন্য যেই মেথডটা মেনটেন করে, সেই মেথডটার নাম হলো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের মধ্য দিয়ে ক্রিপ্টোকারেন্সি তার প্রাইসটাকে গেইন করে থাকে। আর সেই পদ্ধতি দিয়েই 15 ইয়ার্সে ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন $1 লাখ পৌঁছেছে। তাই আমরা সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডটাকে একটা প্রুভেন মেথড ধরতে পারি, এবং এনক্রিপ্টেড কারেন্সিও তার প্রাইস গেইন করার জন্য সেম মেথডটাকেই মেনটেন করে, সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। আর আমরা জানি সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের মধ্য দিয়ে ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে সরাসরি ইউজার, উইদাউট ইউজার ক্রিপ্টোকারেন্সি কোনো লিকুইডিটি প্রোভাইডার নাই। আর এনক্রিপ্টেড কারেন্সিও যেহেতু সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করে, তাই সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সিরও লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে ইউজার। যদিও এনক্রিপ্টেড কারেন্সি সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের বাইরেও টেকনোলজি ইউজার ফান্ড মেথডের মধ্য দিয়ে আরেকটা মেথড মেনটেন করে, যে মেথডটার মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সির লজিক্যাল মাইনিং দিয়ে থাকে, যে লজিক্যাল মাইনিং এর অস্তিত্ব ক্রিপ্টোকারেন্সিতে নাই। আর যদি ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ফান্ড মেথডের মধ্য দিয়ে লজিক্যাল মাইনিং মেনটেন করত, তাহলে আজকে একটা বিটিসি দাম $1 কোটি প্লাস হইতে পারত। তাহলে যদি এতটাই শক্তিশালী টেকনোলজি ইউজার ফান্ড মেথড, তাহলে সেই মেথডটা কি, এটাও আমাদের জানা দরকার। আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্ট আছে ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি। আর এই ব্লকচেন ক্রিপ্টোগ্রাফি কি এই মার্কেটের বাইরে ইউজ হয় না? অবশ্যই ইউজ হয়। বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন স্বাস্থ্য খাতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ডাটাবেস সিকিউরিটির জন্য ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টোগ্রাফিকে ইউজ করতেছে। তাদের ইউজ কেস থেকে তারা যা আর্ন করে, ওই আর্নিং এর কোনো অংশই বিটিসি লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে না, কারণ ক্রিপ্টোকারেন্সির একটাই মেথড, সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। তাই আর যেখানে এনক্রিপ্টেড কারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে আছে এনক্রিপ্টেড টেকনোলজি এবং নিউরোচেইন, আর এই এনক্রিপ্টেড টেকনোলজিকে এই মার্কেটের বাইরে ইউজ হয় না,
এবং নিউরোচেনকে এই মার্কেটে বাইরে ইউজ হয় না? অবশ্যই ইউজ হয়, সেটা প্রমাণিত। কারণ আমি কিছুক্ষণ আগেও প্রথম সারির 3টা কোম্পানির নাম বলেছি এনক্রিপ্টেড টেকনোলজি বর্তমানে সিকিউরিটি সিস্টেম হিসেবে কারা ইউজ করে। আপনারা হয়তো সার্চ করলে আরও 200-400 কোম্পানির নাম বের করতেও পারবেন। এবং নিউরোচেন তো বিশ্ব সেরা টেকনোলজি, কারণ বর্তমান বিশ্বে যত আইটি পার্সন আছে তারা একটা জায়গায় একটা সুরে কথা বলতেছে যে নিউরোচেন ইজ দ্য লাস্ট টেকনোলজি অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর লাস্ট টেকনোলজি তারা নিউরোচেনকেই বলতেছে, যদিও লাস্ট বলতে কোনো শব্দ নেই, বাট তারা সেটাকে বলতেছে এই মুহূর্তে। তার মানে বিশ্ব সেরা এই দুইটা টেকনোলজি অবশ্যই এই মার্কেটের বাইরে ইউজ হচ্ছে। তাদের ইউজ কেস থেকে তারা যা আর্ন করে ওই আর্নিং এর একটা অংশ এক্সারেস্টি লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে লজিক্যাল মাইনিং এর মাধ্যমে। আর সেই লজিক্যাল মাইনিং এর মেথড হলো টেকনোলজি ইউজার্স ফান্ড। তার মানে এখন আমার কথা হলো যে টেকনোলজি অথরিটি একটা ডিসেন্ট্রালাইজ মেথডকে কিভাবে ফান্ড প্রোভাইড করতে সক্ষম হয়। যদি সেটা সে ম্যানুয়ালি করে তাহলে সেটা ডিসেন্ট্রালাইজ মেথড হতে পারে না। আর যদি সে ডিসেন্ট্রালাইজ মেথডে ফান্ড প্রোভাইড করতেই হয় তাহলে একটা অ্যালগোরিদম ফিট করে দিতে হবে, যে অ্যালগোরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সারা জীবন একই ঘটনা ঘটবে, যেটাকে আর কখনোই এডিট আপডেট হ্যাক কোনোটাই করা সম্ভব হবে না। তাহলে সেই অ্যালগোরিদমটা কি, এটা আমাদের জানা দরকার। আর সেই অ্যালগোরিদমটা হলো কারেন্ট প্রাইস ইন্টু 3 ইকুয়াল টু লিকুইড অ্যান্ড লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট। এটাই হলো তাদের লজিক্যাল মাইনিং এর অ্যালগোরিদম। তবে আমি আপনাদেরকে একটু প্রেস করে নিচ্ছি, এতক্ষণ আমি আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সির মাঝখানে একটা তুলনামূলক ব্যাখ্যা দেওয়ার কারণে এবং অনেক কিছু মিলে যাওয়ার কারণে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন বলে আমি মনে করি, যেহেতু আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। বাট এই মুহূর্তে আমি যেই বিষয়টার আপনাকে ব্যাখ্যা দিব অবশ্যই সেটাতে আপনারা সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করতে হবে, আগের মনোযোগ থেকে ডাবল করতে হবে, নচেত আপনি এই অ্যালগোরিদমটাকে ধরতে পারবেন না। কারণ যেহেতু এখানে অ্যালগোরিদম এবং অঙ্কের বিষয়ে সমাধা করার ব্যাপার, সুতরাং আপনাদেরকে একটা জায়গা ছুটে গেলে আপনি বাকি অংশটুকু আর বুঝবেন না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা মনোযোগের পরিমাণটা ডাবল করে দেন। দেখেন, টেকনোলজি ফান্ড মেথডের মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি যে লজিক্যাল মাইনিং দেয় সেই লজিক্যাল মাইনিং এর অ্যালগোরিদম হলো কারেন্ট প্রাইস ইন্টু 3 ইকুয়াল টু লিকুইড, লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট। যেহেতু বিষয়টা তাই, তাহলে এটাতে কি বুঝাইছে আমরা সেটা না বুঝলেও আমরা একটা জিনিস ঠিকই বুঝতে পারতেছি, কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস মানে কি, এক্সারেস্টির যখন যেই প্রাইসটা থাকে ওই প্রাইসটাকে আমরা মূলত কারেন্ট প্রাইস বলি। তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, এক্সারেস্টি যখন যেই প্রাইসটা থাকে ওই প্রাইসটাকে 3 দিয়ে গুণ দিলে যে রেজাল্টটা বের হবে সেই পরিমাণ ফান্ড যদি টেকনোলজি ইউজারের ইউজ কেস থেকে এক্সারেস্টির ফান্ডে ইন হয় তাহলে সেই লিকুইডের এগেনিস্টেই লজিক্যালি একটা অ্যাসেট মাইনিং হবে স্বয়ংক্রিয়ভাবে। সেই অ্যাসেটটার মালিক হবে টেকনোলজি অথরিটি আর সে ফান্ডটার মালিক হবে এক্সারেস্টি। এটাকে এই অ্যালগোরিদমটা দিয়ে বোঝানো হয়েছে। চলেন, আমাদের কাছে যেহেতু অ্যালগোরিদমটাই আছে আমরা একটু প্র্যাকটিক্যালি একটা লজিক্যাল মাইনিং কইরেই দেখি যে এটা মার্কেটে কি প্রাইজের ক্ষেত্রে মার্কেটে কি ধরনের প্রভাব ফেলে। তাহলে যদি আমি সেই অ্যালগোরিদমটাকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাকে অবশ্যই কারেন্ট প্রাইসটা লাগবে। উইদাউট কারেন্ট প্রাইস আমি 3 দিয়ে গুণ টাকাকে দিব, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? তাহলে আমাকে কারেন্ট প্রাইস বের করতে হবে। আর কারেন্ট প্রাইসের সূত্র হলো টোটাল ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট প্রাইস। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এক্সারেস্টি টোটাল ফান্ড হলো $30 আর টোটাল এক্সারেস্টি হলো পৃথিবীতে 20টা। তাহলে 20টা এক্সারেস্টি যদি $30 মালিক হয় তাহলে একটার দাম কত? $1.5। আর আমরা জানি কারেন্ট প্রাইস হিসাবে একটার দামই ডিক্লার হয়। তাহলে যেহেতু $1.5 আমরা কারেন্ট প্রাইস পেয়ে গেছি, এখন আমরা এই অঙ্কটা খুব অনায়াসেই করতে পারবো। যেখানে আমি লিখেছি কারেন্ট প্রাইসের জায়গায় $1.5 আর সূত্র থেকে গুণ আর 3 নিয়েছি, আর রেজাল্ট হিসাবে লিকুইড বেরিয়েছে $4.5। তার মানে $4.5 এই লিকুইডটা যেহেতু কারেন্ট প্রাইজের 3 গুণ, সেহেতু এই লিকুইডের এগেনিস্টে স্বয়ংক্রিয়ভাবে লজিক্যালি একটা অ্যাসেট মাইনিং হবে, যে অ্যাসেটটার মালিক হবে টেকনোলজি অথরিটি আর যে ফান্ডার মালিক হবে এক্সারেস্টি। তাহলে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে মার্কেটে $4.5 ফান্ডও আসলো, একটা অ্যাসেটও ক্রিয়েট হলো। তাহলে বর্তমান ফান্ড কত? আগে তো $30 ছিল, তাহলে বর্তমান ফান্ড হলো 34.5। তাহলে বর্তমান অ্যাসেট কত? আগে তো 20টা ছিল, এখন বর্তমান অ্যাসেট হলো 21। তাহলে বর্তমান ফান্ড যদি 34.5 হয় আর বর্তমান অ্যাসেট যদি 21 হয় তাহলে বর্তমান কারেন্ট প্রাইস কত? কারেন্ট প্রাইস হলো টোটাল ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট প্রাইস 1.64 সামথিং। তার মানে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে 1.5 থেকে 14 সেন্ট বেড়ে গেছে একটা লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে প্রাইস। তার মানে এভাবে যদি সারা জীবন লজিক্যাল মাইনিং হয়, কখনো কি টেকনোলজিয়াস ফান্ড মেথডের মধ্য দিয়ে যে লজিক্যাল মাইনিং মেনটেন করে এনক্রিপ্টেড কারেন্সি, সেই লজিক্যাল মাইনিং এর মধ্য দিয়ে কি কখনো মার্কেটে প্রাইস ডাউন হতে পারে? কখনোই সেটা পারে না। কারণ সন্দেহ করার কোনো অবকাশ নাই যে মাঝে মাঝেও
নামতেও পারে, নাও নামতে পারে, এমন বলার সুযোগ নাই। কেন? কারণ 2+2 = 4ই হবে, কখনো 3 বা 5 হতেও পারে, এটা বলার যেরকম সুযোগ নাই। কারণ অঙ্ক মানে ফিক্সড, এটা যেহেতু ইতিহাস না, পরিবর্তন হবে না। তাই এখানে যেহেতু আমরা অ্যালগোরিদমের ব্যাখ্যা দিয়েছি, সুতরাং এই অ্যালগোরিদমটা যেহেতু অঙ্কের বিষয়, এটাও ফিক্সড। এখানে কোনোদিনও টেকনোলজি ইউজার ফান্ড মেথডের মধ্য দিয়ে যে লজিক্যাল মাইনিং এনক্রিপ্টেড কারেন্সি মেনটেন করে, এই মেথডের মধ্য দিয়ে এই মার্কেটের প্রাইস কখনোই ডাউন হওয়া সম্ভব না। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, মাঝে মাঝে তো আমি এই মার্কেটও ডাউন হইতে দেখি, যদিও ডাউন হয় কম, উঠে বেশি, কিন্তু ডাউন হইতে তো দেখি, কিন্তু সেটা কেন? কারণ এই মার্কেটও ক্রিপ্টোকারেন্সির মতো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করে। আর এই সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডের মধ্য দিয়ে ইউজাররাও লিকুইডিটি প্রোভাইডার হিসেবে কাজ করে। তাই ইউজার তার 100 টাকার জিনিস যদি 150 টাকা হয়, সে বিক্রি করে দিতেই পারে। আবার 100 টাকার জিনিস যদি ইউজারের 30 টাকা বা 50 টাকা হয়, তাও সে বিক্রি করে দিতে পারে। এটা ডিপেন্ড করে ইউজারের উপরে, এটা তার মর্জির উপরে ডিপেন্ড করে, তাই ইউজার কন্ট্রোল করা সম্ভব না। আর ইউজার যখন তার 100 টাকার জিনিস 150 টাকা হলে, বা তার ইউজার যখন তার অ্যাসেটটাকে বিক্রি করে দিয়ে মার্কেট থেকে ফান্ডটাকে আউট করে নিয়ে যায়, তখনই মার্কেটটা সাময়িকভাবে নামে। যখন আবার কোনো ইউজার এসে ওই অ্যাসেটটাকে কিনে, অথবা যদি লজিক্যাল মাইনিং হয়, তাহলে মার্কেট আবার আপের দিকে যায়। আর যদি কোনো ইউজার আসা আর কখনোই ওই অ্যাসেটকে না কিনে, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ওই জায়গায় ফুল স্টপ, আর ক্যান্ডেল নড়াচড়া করবে না, উপরে উঠবে না, ওই জায়গায় থেমে যাবে। বাট এনক্রিপ্টেড কারেন্সির ক্ষেত্রে যদি কোনো ইউজার এসে অ্যাসেট নাও কিনে, লজিক্যাল মাইনিং এর কারণে মার্কেট আপে যাবে। আর যদি ইউজার এসে কিনে, কেনার কারণেও আপে যাবে। তাই ডাবল গতিতে আপে যাবে। সিঙ্গেল গতি মেনটেন করে যদি ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি 15 ইয়ার্সের ব্যবধানে $1 লাখ পৌঁছতে পারে, তাহলে ডাবল গতি মেনটেন করে কেন এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরএসটি $10 লাখ পৌঁছবে না ইন 15 ইয়ার্স? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আমি টেকনোলজি এক্সপ্লেনেশন পাথ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি।